নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নকশালবাড়ি লাইভ এবং উত্তরের রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের বিশেষ অনুষ্ঠান উত্তরের আড্ডায়। আজকের এই উত্তরের আড্ডার সন্ধ্যায় যিনি রয়েছেন তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের নকশালবাড়ি নন্দপ্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে তার দায়িত্বভার পালন করে গেছে। তিনি তৈরি করে গিয়েছেন আমাদের বহু ছাত্রছাত্রীকে। তিনি এক গুরু দায়িত্ব পালন করেছেন। তিনি এমন ভাবেই তার এই দায়িত্বে রয়েছেন বা তিনি ব্রতী হয়েছেন যেন অবসর নিয়েও অবসরে নেই, এখনো একইভাবে তৈরি করে চলেছেন ছাত্রছাত্রীদের, তৈরি করে চলেছেন মানুষ হিসাবে তাদেরকে। আসুন আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের নন্দপ্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী পরিতোষ চাকলাদার মহাশয়। নমস্কার। আমাদের উত্তরের আড্ডায় স্বাগত জানাচ্ছি। বহুদিন এই শিক্ষকতার সাথে, আর একটা বিশাল বড় দায়িত্ব। একটু যদি জানতে পারি আমরা জানতে চাই, এই যে এই মানে এতটা দিন ধরে একইভাবে এই গুরু দায়িত্ব পালন করে গেলেন, সেই ক্ষেত্রে নিজের জীবনের যদি কিছু অভিজ্ঞতা আমাদের সাথে একটু জানেন। সত্যি কথা বলতে কি, নকশাবাড়িতে আমার যে আশা, এটা ঠিক কি বলবো, কাকতালীয় ব্যাপার। আমাদের এই স্কুলের প্রাক্তন মাস্টারমশাই ছিলেন স্বর্গীয় জয়ন্ত ঘোষ মহাশয়। তখন আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাত্র পরীক্ষা দিয়েছি। আমার দিনটা মনে আছে, ছিল জানুয়ারি মাসের 19 তারিখ 1980 সাল। সেদিন উনি বিকেলে গিয়ে বললেন যে আমাদের বিদ্যালয়ে ইকোনমিক্সের মাস্টারমশাই নেই, উনি চলে গেছেন, ছাত্রদের খুব ক্ষতি হচ্ছে। আমি শুনেছি আপনি ইকোনমিক্সের পরীক্ষা দিয়েছেন, যদি আপনি আমাদের স্কুলটা আসেন। এই ওনার হাত ধরে নকশাবাড়িতে আসা। আচ্ছা। তারপর তো আজকে আমি নকশাবাড়ির একজন বাসিন্দাই আর কি, দীর্ঘ 46 বছর ধরে, 46 ইয়ার্স, 1980 সাল থেকে 2026 এখনো চলছে। সেদিন পর্যন্ত এখানেই আছে। এবং এতটা বছরে আমাদের নকশালবাড়ির এক মধ্যমণি বলা যায়। আমরা যেন প্রতিনিয়ত প্রতিটা দিন আপনাকে দেখে শিখে যাই। প্রত্যেকটা সময় এই এত এত ছাত্রছাত্রীদেরকে নিয়ে, এই এত ছাত্রছাত্রীদেরকে এই যে শিক্ষা দিয়ে যাওয়া, তাদেরকে তৈরি করে যাওয়া, পড়াশোনা শেখানো, শুধুমাত্র তো শিক্ষা দেওয়া তো শুধু সেই বিষয়টা থাকে না। তো এই বিষয়টাতে কি বলবেন যে একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কি কি দিক নিয়ে ভাবতেন? বর্তমান প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের একটু ফারাক আছে। আগে যখন আমরা স্কুলে এসেছি তখন আমাদের বয়স 22-23 বছর। সেই সময় আমার সঙ্গে আরো অনেকে ছিলেন, তমাল চন্দ্র ছিলেন, গোপাল দে ছিলেন, বিপ্লব রায় ছিলেন, এছাড়া পুরনো মাস্টারমশাই সন্তোষ বাবু স্যার ছিলেন, আমাদের প্রাক্তন মাস্টার অশোক বাবু ছিলেন, অনেকেই ছিলেন। তো আমাদের মধ্যে একটা বলা যাবে হৃদ্যতা ছিল। আর ছাত্রদের সেই সময় যাদেরকে আমি পড়াতাম, অনেকের বয়স আমার থেকে বেশি ছিল, কারো বয়স আমার থেকে কম, বা আমার সমসাময়িক অনেক ছাত্র আমার ছিল। আমি একজনের নাম উল্লেখ করতে পারি এখানে, গোপালাচার্যি। এছাড়া একজন ছাত্রী ছিলেন, নামটা আমি মনে করতে পারছি না, তিনি বিবাহিত ছিলেন। বহুদিন পরে হঠাৎ করে বান্ধবে দাঁড়িয়ে আছি, বয়স্ক ভদ্রমহিলা, ওরা বলা যেতে পারে, প্রায় 60 বছর বয়স, এসে প্রণাম করে বলছেন, স্যার আপনি আমি চিনতে পারছেন? না, অবশ্যই চিনতে পারছি না। আমি আর ছাত্রী ছিলাম। পাশে আমার মেয়ে দাঁড়িয়েছে এবং
পাশে যুবক দাঁড়িয়েছে, ও হচ্ছে আমার নাতি। তো সেইটাই শুরু আর কি। এদের সঙ্গে একটা আমাদের এমন একটা সম্পর্ক ছিল, সুন্দর সম্পর্ক ছিল, বন্ধুত্বমূলক সম্পর্ক। যে সম্পর্ক থেকে পড়াশোনা, খেলাধুলা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, আমরা সাইকেলে করে এখান থেকে নকশাবাড়িতে পানিঘাটা যেতাম, আবার বাগডোগরা হয়ে নকশাবাড়িতে ফিরে আসতাম, এইসব ছিল আর কি। তারপরে ওর সঙ্গে একটা এমন একটা রিলেশন তৈরি হয়, এবং পরবর্তী যারা ছোট ছোট ছাত্র, ওদের সঙ্গে আমাদের এমন ফ্রেন্ডশিপ তৈরি হয়েছিল যে পড়াশোনার কথাটা বলতে হতো না খুব একটা। আমাদের এই বিদ্যালয় থেকে আমরা অনেক ভালো ভালো কৃতি ছাত্রদের বের করেছি। এটা কেবল যে আমার একার কৃতিত্ব তা নয়, সবাই মিলে করেছে। এটা সম্মিলিত প্রয়াস ছিল যে কিছু একটা করতে হবে, এবং সমাজে নকশাবাড়ি যারা মানুষ ছিলেন তারা আমাদের খুব সহযোগিতা করতেন। কোনোদিন আমাদের কোনো বিরোধিতা করেননি যে ছাত্রকে একটা বাইরে নিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় বিজ্ঞানের কাজে বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম, হ্যাঁ, হ্যাঁ। এমনকি আমরা নাটক করতে বিভিন্ন জায়গায় যেতাম, গ্রামাঞ্চলে যেতাম। আমাদের ছেলেরা নাটক করতে কলকাতায় গেছে। তো অভিভাবকের কাছ থেকে আমরা প্রচন্ড সাড়া পেলাম, একটা ভীষণ একটা সহযোগিতা, যার ফলে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। এখন ওদের সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ আছে আর কি। সেই ছাত্রদের সঙ্গে আমার এখনো ফ্রেন্ডশিপ আছে, ভালো লাগে। এখন যারা নন্দবর্ষ স্কুলে যে প্রধান শিক্ষক, আমার খুবই স্নেহসবন্ধু কাজল, তার আগে নীতিশ, এটা তো আমাদের ছাত্র। হ্যাঁ, ভালো লাগে যে আমারই ছাত্র আমার স্কুলের প্রধান শিক্ষক হয়েছে, ভালো লাগে। অবশ্যই এ তো এক প্রাপ্তি। এবং আমরাও প্রতিটি সময় সত্যি ভীষণভাবে নিজেদের খুব সৌভাগ্য মনে হয় যে আমরা আপনাদের মতো মানুষের কাছে কিছু হলেও যদি শিখে উঠতে পারি। আপনাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি কখনোই থাকছিল না, আমরা যতটুকু নিতে পেরেছি। স্যার এই যে বললেন যে আগের সময় থেকে এই সময়ের মধ্যে অনেকটা পার্থক্য। আপনি ৮০ দশক থেকে নকশালবাড়িতে, আজকে 2026, কতটা পরিবর্তন মনে হয়? পরিবর্তনটা খুবই ব্যাপক। আমি যখন নকশাবাড়িতে এসেছি তখন নকশাবাড়ি একমাত্র ওই খালপাড়াতে স্ট্রিট লাইট ঢুকেছে মাত্র কয়েকদিন। তার আগে আমি কয়েক সব মাস আগে এসেছি, স্ট্রিট লাইট হয়েছে। তবে রাস্তা থেকে নেমে বর্ষাকালে আমাদেরকে জুতো হাতে নিয়ে তারপরে হাঁটতে হতো, এমন কাদা হতো। এই ছিল নকশার বাড়ি। লোক সংখ্যা কম, কিন্তু মানুষের আন্তরিকতা ভীষণভাবে ছিল। আর তখন বাড়ি পরিচিত হতো যে দেখবেন বাড়িটার উপরে একটা অ্যান্টেনা লাগানো আছে, ওই বাড়িটা আমাদের বাড়ি, বা পাশের বাড়িটা আমার বাড়ি। এখন তো সেই যুগ নেই, এখন অ্যান্ড্রয়েড যুগ চলে এসছে, মোবাইলের যুগ চলে এসছে। তো প্রত্যেক হাতে মোবাইল দেখি, মোবাইলের সঙ্গে যতটুকু আন্তরিকতা আমাদের সঙ্গে সেই আন্তরিকতা নেই, আন্তরিকতাটা ব্রেক করে গেছে। এবং এর জন্য বলবো কিছুটা আমরা দায়ী, আমাদের সমাজ দায়ী, আর অবশ্যই প্রযুক্তি, নতুন প্রযুক্তি তাকে ছাড়াও যাচ্ছে না, কিন্তু প্রযুক্তিরও দায়ী। অবশ্যই। আচ্ছা, এই যে এই যে সমস্যাটা, এটা তো সত্যি একটা বড় সমস্যার মুখোমুখি আমরা অনেকটা সকলেই প্রায়। তো এখানকার এই সমস্যাটা সমাধানের দিক থেকে কিছু একটু মনে হয় যে আহ, এই যে আন্তরিকতার বিষয়টা বললেন যে কমে যাচ্ছে, মোবাইলের প্রতি আমরা বেশি আসক্ত হয়ে যাচ্ছি, কিছু কি কখনো মানে একা বসে মনে হয় যে এই সমাজের বা এই প্রজন্মের একটু এরকম ভাবে চললে? হ্যাঁ, সে তো অবশ্যই। মোবাইলকে অস্বীকার করা যাবে না, কিন্তু তার একটা রেস্টুরেন্ট ইউজ প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের পরিবারকে সহযোগিতা প্রয়োজন, পরিবারের সহযোগিতাটা ভীষণভাবে প্রয়োজন। যেমন কদিন আমি একটা বাংলাদেশে একটা রিল দেখছিলাম, হুম, হুম। এই বাচ্চাকে, ছোট্ট বাচ্চার মেয়ে, তাই কাঠগড়া তোলা হয়েছে। উকিল খুব সওয়াল করছে, জোরে সওয়াল করছে যে এই মেয়েটি ভীষণ মোবাইল দেখে, লেখাপড়া করে না, তো ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে সবাই দেখে ভয় পায়। তখন জাস্ট মেয়েটি জিজ্ঞেস করছে যে তোমার কি মতামত, তুমি কি বলতে চাও? বলছে, স্যার আমি দোষী, আমি অপরাধী, আমি মোবাইল দেখি, কিন্তু কি করব? আমি যখন বাবার কাছে গেছি, বাবা মোবাইলে মোবাইলে আর ল্যাপটপে ব্যস্ত, মার কাছে যাব। মার কাছে যখন গেছি তো মা বলেছে
বাইরে যাওয়া, দেখছো না আমি মোবাইল দেখছি, আমি কি করবো স্যার? সেটাই। আমি সেই জন্য আমি ভুলটা করেছি, আপনি আমাকে শাস্তি দিন, আমি অপরাধী। তো এই যে অপরাধ বোধটা বাচ্চার মনে জাগলো, এর জন্য কে দায়ী? দায়ী তো আমরা। হ্যাঁ, অবশ্যই। এখানে যেমন ধরো একজন বিখ্যাত আহ দিব্যা রাজুর যে কথা বলি, তিনি বলেছেন যে এই সমস্যাকে অতিক্রম করার জন্য করতে হলে ফ্যামিলিকে প্রয়োজন। যদি বাচ্চারা স্কুল থেকে ফিরে বা কোনো জায়গাতে এসে বলে আমি ভালো লাগছে না, বোর ফিল করছি, বা আমি খাবো না, ইচ্ছা করছে না, আমি এটা করবো না, তখন যেহেতু আমাদের এখন মলিকুলার ফ্যামিলি, ছোট ছোট পরিবার, আমরা করি কি তড়িঘড়ি করে হয় টিভিটা চালিয়ে দিই, বা যদি আমাকে অন্য গ্যাজেট থাকে সেগুলো চালিয়ে দিয়ে তাকে ডাইভার্ট করার চেষ্টা করি, বা মোবাইলটা ধরে দিই। বলছি আমরা যদি এই জায়গাটায় না গিয়ে তার যে বোর্ডডম বা বোরিং বা তার যে বিরক্তি, সেই বিরক্তিটা কেন সেটা যদি জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, হুম। তাহলে হয়তো আমরা একটা নতুন ফল পেতে পারি। কারণ সাইকোলজিস্টের মতে হচ্ছে বোরিং থেকে একটা নতুন সৃষ্টি আসে, সৃজনশীলতা তৈরি হয় বোরিং থেকে। বোরিং মানে সে তার কাজটা শেষ করে ফেলেছে, সে আরো কিছু করতে চায়। তো বাচ্চাটাকে যদি আমি একটা নতুন দিকের তাকে চ্যানেলাইজ করতে পারি, তাহলে সেই নতুন একটা সৃষ্টি করতে হবে। তখন এই মোবাইলের যে অ্যাডিকশন যেটা, তার থেকে সেটা বেরিয়ে আসতে পারবে। এ হচ্ছে বোর্ডিং এর বি। নাও এ। এ মিনস অল্টারনেটিভ। আমি তো বললাম যে কেন বোরিং আমি আইডেন্টিফাই করলাম, তাহলে বাচ্চাটাকে আমি কি দেবো, তার যে বোরিংনেসটা আমি কি করে কাটাবো, অল্টারনেটিভ দিতে হবে। তো সেই ক্ষেত্রে অল্টারনেটটা, এটা আমি যত তাদের বলছি এই ব্যাপারটা এত সহজ না, এটা ভীষণ একটা কঠিন কাজ, একটা এগুলো যেটা হারকুলিয়ান টাস্ক বলা যেতে পারে। যে বাচ্চাটাকে তখন অল্টারনেটিভ দিতে হবে, সে কি ভালোবাসে। দেখা যায় অনেক বাচ্চা গান শুনতে ভালোবাসে, তা তাকে গান শোনাতে হবে। ওর সে নাচতে ভালো লাগে, তাকে নাচে দিতে হবে। কেউ আঁকতে ভালো লাগে, তাকে আঁকানাই দিতে হবে। কেউ তো খেলতে ভালোবাসে, খেলার জন্য দিতে হবে। কেউ যেন গল্প করতে ভালোবাসে, তো তার সঙ্গে গল্প করতে হবে। হুম। অল্টারনেটিভ দিয়ে আমাদের যে এই যে নতুন যে প্রযুক্তি গ্যাজেটের প্রতি যে আমাদের যেটা আকর্ষণ, সেটা কিছুটা ব্রেক করা যায়। এই হলো হচ্ছে অল্টারনেটিভ চলে গেল। হুম। নাও টি, টাইম। এটা খুব ভাইটাল ব্যাপার। আমাদের বাবা মার হাতে টাইম নেই এখন। যখন ওই ছোট ছোট পরিবার হয়, বিশেষত মধ্যবিত্তের ক্ষেত্রে, আমরা আমাদের কেরিয়ার আর অর্থের পিছনে এত ছুটতে আরম্ভ করি যে আমার সন্তানের জন্য আমার সময় নেই, আমি সন্তানের সময় দিই না। এমনও দেখা যাচ্ছে যে বাচ্চাকে বাড়িতে তালা দিয়ে চলে গিয়েছে, বাবা মা চলে গেছেন, কাজে চলে গেছেন, হুম। তখন সেই বাচ্চার মধ্যে একটা কিছু করা, যে ভেঙে বেরিয়ে চলে আসা, একটা উন্মাদনা তৈরি হয়। তৈরি। তো এই ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয় বাবা মাকে, তাকে টাইম দাও। কি টাইম? যে আমি তো অল্টারনেটিভ বললাম, তুমি গান শেখো, নাচো, হুম। আঁকো, আমি বলে শেষ হয়ে গেল তা নয়। তাই কোম্পানি দিতে হবে, তার সঙ্গে কাজ করতে হবে। মিউজিক, আমি যদি গান করি, যেটুকুই পারি, বা আমি তাকে আঁকতে নিয়ে যাই, তুমি আঁকো আমি আছি, তাহলেই হয়তো কিছুটা বাচ্চা অ্যাডিকশন থেকে বেরিয়ে যাবে। লাস্ট যেটা খুব ভাইটাল ব্যাপার, সেটা হচ্ছে এস। এস ইস সাপোর্ট। আমাদের যতই বন্ধু থাক না কেন, যতই আত্মীয় থাক না কেন, বাবা মার থেকে বড় বন্ধু কেউ হয় না। তো বাবা মা যদি আমাকে একটু সাপোর্টের হাত বাড়িয়ে দেয়, তাহলেই আমি অনেক কিছু করে ফেলতে পারি। যেমন একটা ইনস্টেন্স তৈরি করতে পারি এরকম আমরা, তা চিন্তা ভাবনা এরকম, যেমন আমরা পড়াই, আমরা নিজেও বলি অনেক সময়, গাধা তুই পারবি না, হুম। তুই দেখ ওই বাড়ির ছেলেটা কত ভালো রেজাল্ট করছে, হ্যাঁ। ও দেখ কত ভালো পড়ছে। হ্যাঁ। এই যে কম্পারিজন করা, হ্যাঁ। এ বাচ্চাকে হীনমনাতে ঠেলে দেওয়া, তুই পারবি না, হুম। এই ধরনের কোনো শব্দ উচ্চারণ করা যায় না।
সাপোর্ট তাকে কি দিতে হবে? আমি সাপোর্ট দেবো এভাবে যে তুমি করো, আমি আছি, যে কাজই করবে আমি তোমার সঙ্গে আছি। হুম। তাকে গাইড করা, গাইডের সঙ্গে একটু ভালোবাসা দেওয়া। গাইড মানে এই নয় লাঠি নিয়ে বসে দেবো, এটা করতেই হবে, তুমি বলেছো ছবি আঁকবে, ছবি আঁকতেই হবে, তা নয়। এবং সে যে কাজগুলো করবে, হ্যাঁ। মনে করি যে একটা বাচ্চাটা হাতের লেখার করে ভালো না, হুম। আমি তাকে ডেভেলপ করতে চাইছি, কি হুম। করতে হবে? হুম। লাঠি নিয়ে বললাম যে হাতের লেখা ভালো করা লাগবে, মার খাবে। হুম। আমি তুমি হাতের লেখা ভালো করো, আমি তোমাকে কিছু রিওয়ার্ড দেবো। রিওয়ার্ড কিন্তু মানে হচ্ছে একটা করে ট্রফি নয়, বই নয়, হুম। খাতা নয়, পয়সা নয়, তোমাকে স্টার দেবো। ইফ হুম। ইউ গেট 1 স্টার, তুমি বছর শেষে 1 স্টারের জন্য তুমি 10 টাকা পাবে। সেই টাকা তুমি পাবে না, সেই টাকা জমা হবে, তুমি হিসাব রাখবে। 2 স্টার জন্য 20 টাকা, হুম। 3 স্টার জন্য 30 টাকা, 40 টাকা পাবে। তাহলে কিন্তু বাচ্চার কাজ করতে আগ্রহী হবে, এবং বছর শেষে ওই টাকাটা কাউন্ট করতে হবে হুম। যে কত স্টার হয়েছে, হ্যাঁ। এবং সেই স্টারের বিনিময়ে সে কত টাকা তার নামে জমা হচ্ছে। হ্যাঁ। সেই টাকাটা নিয়ে তাকে তার যে প্রয়োজনীয় সামগ্রী হ্যাঁ। তাকে নিয়ে গিয়ে কিনতে হবে। হ্যাঁ। তখন ওটা ও কি মনে করে যে এটা আমার আমার অর্জিত অধিকার, আমি হ্যাঁ। অর্জন করেছি, আমি এই কাজটা করেছি, হ্যাঁ। কাজটা করার জন্য আজকে আমি রিওয়ার্ডটা পাচ্ছি। তাহলে কিন্তু জায়গা থেকে আমরা মোটামুটি বেরিয়ে আসতে পারবো। এবং বাবা মার যে সময়, আমাদের নৈতিকতা বোধ, হুম। এই সবকিছুর পরিবর্তন ঘটবে। আমি নিজে অনুসরণ করি, হাতে মোবাইলটা থাকে, নাতনি বলি পড়ো, হুম। হয় না। যখন পাশ পাশ থেকে একটা মোবাইলের সব সাউন্ড ভেসে আসে, ও কিন্তু সাইলেন্ট স্পেক্টেটর হয়, হুম। ও কিন্তু মনে মনে দেখি যে ওখানে কি হচ্ছে। হ্যাঁ। তো আমরা এটা তো করতে পারি যে ওই সময়টুকুর জন্য আমরা স্যাক্রিফাইস করলাম। হ্যাঁ। বা অনেক সময় আমরা মোবাইল ফাস্টিং হতে পারে, যে আজকে বাড়িতে কোনো মোবাইল বাজবে না, হ্যাঁ। মোবাইল ফাস্টিং। হুম। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত কোনো মোবাইল বাজবে না, হুম। আমরা কেউ মোবাইল ধরবো না, নো টাচ। হ্যাঁ। মোবাইল ফাস্টিং হতে পারে। তো বাচ্চা সেখানে পার্টিসিপেট করলো হ্যাঁ। যে হ্যাঁ, তো বাবা মা এই কাজটা করছে, হ্যাঁ। তো এটা তো আমার জন্য করছে। এইভাবে আমাদের কিন্তু এই উত্তরটা ঘটতে পারে, নাহলে কিন্তু এটি বেরিয়ে আসা খুব মুশকিল। কারণ বৈজ্ঞানিক যে সমীক্ষাগুলো আর কি, সাইকোলজিস্টদের যে সমীক্ষাটা দেখা যাচ্ছে যে 90% ছেলে মেয়েরা অসুস্থ হচ্ছে মোবাইলের অতিরিক্ত ব্যবহারের জন্য। এটা হচ্ছে এটা আহ, এটা এই যে মোবাইলে যখন মানে গেলাম, অনেক কিছু জানলাম। আজ আপনারা যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, আমার তো মনে হলো আহ, আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আমরা আজকে জানলাম, আহ, যা আমাদের প্রত্যেকটি পরিবারে ভীষণ ভীষণ ভাবে দরকারি, এবং যাদের বাড়িতে এই ছাত্রছাত্রী এবং শিশুরা রয়েছে তাদের জন্য। আহ একটা বিষয় যেটা বললাম যে আমরা মোবাইল এখন ছাড়তে পারবো না, আমাদের প্রযুক্তির সাথে আমরা এগিয়ে যাচ্ছি সময়ের সাথে সাথে। এই বাচ্চাদের পড়াশোনার সময় একটা জিনিস এই একটা হচ্ছে যে ছোটখাটো কোনো বিষয় একটা হচ্ছে, এই গুগল যেটা সার্চ করে বের করে নেওয়া হচ্ছে বা কিছু, আহ একবারও কি মনে হয় যে এর ক্ষেত্রে বাচ্চাদের মানে বিকাশে কোন রকম অবশ্যই 100% বিকাশটা হচ্ছে না, বরং বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। হুম। যেরকম আমি এটা উদাহরণ দিয়ে বলি, এটা হুম। এটা হুম। খুবই আহ, আমি যেমন ক্লাসে বিদ্যাসাগর স্কুলে আমি মাঝে মাঝে ক্লাস নিই। হুম। ক্লাস 10-এর ছেলেদের ইংরেজি লিখতে দিয়েছি, লেটার রাইটিং লিখতে দিয়েছি, হুম। খুব ভালো লিখেছে, দেখতে ছিল খুব ভালো লিখে, হুম। তারা বাস্তবিক ভালো ছেলে মেয়ে। হুম। দেখলাম সবাই খুব ভালো লিখেছে, আমি এক্সিলেন্ট লিখছি, হুম। রেগুলারলি এক্সিলেন্ট লিখি, ভেরি গুড লিখি। হুম। তো আমার সন্দেহ হয়েছিল যে সবাই এত ভালো লিখে,
মাঝে মাঝে এত সুন্দর লিখি যে আমারই মনে হয় যে আমি তো লিখতে পারবো না এরকম। আহ, তো একদিন সারপ্রাইজ টেস্ট, যে বললো আজকে সারপ্রাইজ টেস্ট হবে, হ্যাঁ, তোমরা এত সব শিখেছো, এইগুলোই হ্যাঁ, পড়েছো, হ্যাঁ, তার মধ্যে আমাকে এই লেটারটা লিখিয়ে দেখাও। হ্যাঁ, হ্যাঁ, ওই যারা গুটিকার ছেলে মেয়ে ভালো লিখে হ্যাঁ, তারা ঠিকই লিখলো, হ্যাঁ। আর বাদ বাকি পারলো না। তখন আমি জিজ্ঞেস করেছিলাম কি তাহলে কি তোমার গুগল টিচারের কাছে লিখেছিলে? অনেস্টলি তারা বললো যে হ্যাঁ, হ্যাঁ স্যার। আমি হ্যাঁ। তাহলে তুমি তো কিছু শিখলে না। হুম, পরীক্ষার হলে গুগল টিচার থাকবে না, পরীক্ষার হলে আমিও থাকবো না, পরীক্ষা হলে তুমি থাকবে, তোমার পেন থাকবে, তোমার খাতা থাকবে, একটু রকম তুমি কি করবে? তো মানুষের ক্রিয়েটিভিটি নষ্ট করার জন্য এটা কিন্তু তার ভীষণভাবে দায়ী। যেরকম আমরা একসময় আমরা তো নাটক করতাম, হুম, তো আমরা নাটক লিখতাম, নিজেরই নাটক লিখতাম। হ্যাঁ, এবং হচ্ছে নাটক লিখতে আমরা এই 2-3 দিনের সময়ের মধ্যে নাটক লিখে ফেলতাম। এখন যেহেতু বয়স হয়ে গেছে, এখন ওই নাটক লেখা দিয়ে নাটক দেখি বেশি। এবং আমার বাংলাদেশের নাটক ভীষণ প্রিয়, হুম, দেখি। লিখতে বসলেই ওই বাংলাদেশের লেখা যে নাটকগুলোর যে নাটকগুলো চলে আসে, নিজের কিছু সৃষ্টি করাটা হচ্ছে না, হচ্ছে। হয় না। তো এইটা একটা ভীষণ সমস্যা। তবে এই বাচ্চারা যদি এই বয়সটা কাটিয়ে উঠতে পারে, এবং এক্ষেত্রে ওই যে বললাম যে ফ্যামিলি, হুম, ফ্যামিলি যদি সাথ দেয় তাহলে এটা কোনো রোগী নয়, জাস্ট সর্দি কাশির মতো রোগ, এটাকে সারিয়ে ফেলা যাবে। কিন্তু যদি না হয়, ফ্যামিলি যদি সাথ না দেয়, ফ্যামিলি যদি বাচ্চাকে সময় না দেয়, ফ্যামিলি যদি বাচ্চাকে সাপোর্ট না করে, তাকে অল্টারনেটিভ তার সামনে কিছু না দাঁড় করায়, যদি আমি নিজে যে কাজটা করছি সেই কাজটাই করতে তাকে উৎসাহিত করি, আমি মোবাইল দেখছি রাত্রেবেলা, মোবাইল অন্ধকারে মোবাইলটা দেখছি, আর বলছি খবরদার মোবাইল দেখবি না, চোখ খারাপ হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। হবে না। তাহলে আমি নিজের ক্ষতি করছি, পাশাপাশি আমি আমার বাচ্চারও ক্ষতি করছি। কারণ এই আজকে একটা সমীক্ষা দেখছিলাম, একটি বাচ্চা মোবাইলে অনলাইন কিটি হয়, এটা আমি তো অতটা ভালো পারি না আর কি। তো সে কিছু আননোন ছেলে মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে, বাচ্চা ছেলে, হুম, ফোনে রেগুলার যাতে চ্যাটিং হয়, হুম, ভীষণ হৃদয় তৈরি হয়েছে, কিন্তু কেউ কাউকে চেনে না। হুম, ওয়ান ফাইন মর্নিং কথাগুলো বন্ধ হয়ে গেল, উল্টো দিক থেকে যে কথা আলোচনাগুলো কথাবার্তা হতো তারা বন্ধ করে দিল কথাবার্তা বলা। বাচ্চারা সে ডিপ্রেশনে যেতে শুরু করলো। এবং খুব দুঃখের বিষয় আর কি, বাচ্চাটি সুইসাইড করে ডিপ্রেশন। হুম, হুম, তো অভিভাবকদের কাছে আমার একটা অনুরোধ, বিনীত অনুরোধ আর কি, এটা যে এই জায়গা থেকে বা ওই পরিস্থিতি থেকে যাতে আমাকে আপনাকে না পড়তে হয়, এটাকে নজর রাখতে হবে। কিছু পেতে হলে ছাড়তে হবে, নিজেকে ছাড়তে হবে, স্যাক্রিফাইস না করলে হবে না। আমাদের সন্তানকে আমরা মানুষ হতে পারবো। প্রযুক্তির হাতছানি আমাদের সামনে আছে, কিন্তু সেই হাতছানিটাকে কিছুটা হলেও সরিয়ে রেখে আমার সন্তানের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে হবে। করতে হবে। আর প্রতিবারের মতো, সব সময়ের মতো আমরা তার থেকে যে ভরসা, যে আশ্বাস পাই, সমস্যা কিচ্ছু নাই, ছোট্ট সমস্যা। সব সময় এভাবেই আমাদের বড় করে তুলেছেন, বহু ছাত্রছাত্রীকে বড় করে তুলেছেন। আজও সেই একই বার্তা, বড় সমস্যা নয়, সমস্যা ছোট। উদাহরণ একদম সর্দি কাশির মতো, কিন্তু চেষ্টা যদি করি আমরা অবশ্যই এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো। আর আমাদের কাছে মনে হয় এই ভরসাটাই অনেকটা বড় সাহস যোগাবে, আমরা হয়তো পারবো। আহ এই যে উম, যত এতটা দিন এই যে এত ছাত্রছাত্রীকে পড়াশোনা শেখানো, তাদেরকে নিজেদের সাথে নিজেদেরকে কিভাবে তৈরি করবে, এগুলো আমরা সবসময় দেখেছি। এত এত ছাত্রছাত্রীকে পরীক্ষার হলে বসানো, তাদের পরীক্ষা, এবং তারাও আজ অনেক ছাত্রছাত্রী আছে যে বিভিন্ন জায়গায় নিজেদেরকে নিয়ে মানে তারা মানে সক্ষম, প্রতিষ্ঠিত।
এই স্কুলে সেই সময় থেকে কি করে বাচ্চাদেরকে সাহস দিতেন যে পরীক্ষার, অনেক বাচ্চারাই আছে পরীক্ষার হলে ভয় পেয়ে সমস্যা তৈরি হয়, এখনো যেটা আছে। তো সেই সময় বা আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রছাত্রী বা অভিভাবকদেরকে কি বলবেন যে এই ভয় বা এই ভীতি কাটিয়ে তোলার জন্য? না, পরীক্ষার হলে বা পরীক্ষা ভীতি এটা আছে অনেকের, হচ্ছে যেমন এক্সাম সাইকোসিস বলে, হুম, অনেকে আছে। পরীক্ষার হলে ঢোকার আগে হাত পা কাঁপে, কেউ বমি হয়, কারো মাথা ঘোরে, কেউ সব ভুলে যায়। হ্যাঁ, হ্যাঁ, এসব আমরা যে চেষ্টা করি আর কি, আমি যাদেরকে বলি হুম, যে প্রথম থেকে অনেক চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। একটা বাচ্চা যেটুকু নেওয়ার ক্ষমতা তাকে সেটুকুই দাও। সব বাচ্চাই যে আইনস্টাইন হবে, সব বাচ্চাই বিদ্যাসাগর হবে না তো। সবাই ফার্স্ট হবে না, হ্যাঁ, কেউ অবশ্যই, সেকেন্ড থার্ড হবে, হ্যাঁ, কেউ শেষে থাকবে। হ্যাঁ, কারণ যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা কিন্তু দেশ চালায় না, ওই যারা পিছন দিকে থাকে তারাই দেশ চালায়। এটা হচ্ছে তো সবকিছু চাপিয়ে না দিয়ে বাচ্চার যেটুকু ক্ষমতা তাকে সেইটুক দিয়ে তাকে সাহস জোগানো, তুমি পরীক্ষা হলে যাও, তুমি পারবে। ও না পারা কিছু, তুমি যেরকম অন্যরা যারা পারছে হুম, তুমিও পারবে, অত ওরা বেশি পারছে হুম, তুমি এটা কম পারবে, হুম, কিন্তু তুমি পারবে না এমন ব্যাপারটা হ্যাঁ, নয়, হ্যাঁ, পারবে। এই সাহস যদি জোগাতে পারি তাহলেই বাচ্চারা ভালো রেজাল্ট করবে, কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, আমার মতামত আর কি, হ্যাঁ, অনেকে অনেক অন্য মত থাকতে পারে, যে আমরা অনেক সময় ওই বলি যে ওই বট গাছে ভূত আছে। তো যদি তাকে কোনো ওই বট গাছের নিচে দিয়ে আমি নিয়েই যাই, চলো যাই আমার সঙ্গে, চলো হুম, দেখো ভূত দেই, হুম, হুম, ঠিক সেরকম পরীক্ষাটা যে কোনো ভূত না, পরীক্ষা যে কোনো ভীতির বিষয় না। হুম, যদি একবার বুঝিয়ে দেওয়া যেতে পারে হুম। তাহলে কিন্তু সে অবশ্যই বেরিয়ে আসবে। আহ, আমরা একটা বিষয় আহ, খুব জানার ইচ্ছা আমারও, এই দীর্ঘদিন ছাত্রছাত্রীদের সাথে থাকা, তাদেরকে নিয়ে পথ চলা এবং এই সকল ছাত্রছাত্রীর একটা ভালোবাসার জায়গা, আহ, অবশ্যই আমাদের সকলের কাছে একটা তো আহ, কখনো মনে হয়েছে যে উম, এই জায়গাটা, এই যে শিক্ষকতা যাচ্ছে, কোনো চাপ তৈরি হচ্ছে নিজের উপরে বা নিজের সামনে উঠতে পারছেন না, এরকম কখনো কি কোনো ক্ষেত্রে মনে হয়েছে? না, দুই একবার যে মনে হয়নি এমন নয়, হ্যাঁ, হয়েছে, অনেক সময় মনে হয়েছে। হ্যাঁ, তখন আমার বাড়িতে কাজের মাসি ছিল, হ্যাঁ, উনি আগে বলতেন, মাস্টার, আগ না করেন, আগ মানুষের শত্রু। হ্যাঁ, আগ মানে রাগ আর কি, হ্যাঁ, রাজনৈতিক ভাষায় রাগকে ওরা বলেন। হ্যাঁ, তো কোনো কোনো বিষয়ে, কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো জায়গায় অনেক সব ভীষণ রাগ হতো। হুম, যখন আমরা এই মাসিক কথাটা মনে পড়তো, মাস্টার আগ না করেন, আগ মানুষের শত্রু। ওই যে রাগ বাদ দিলাম, আচ্ছা, তারপর আর আমার কাছে আর কোনো সমস্যা হয়নি। এখনো মনে হয় না। হ্যাঁ, এখন আমাদের অনেক ছাত্র আছে যে একসময় আমি খুব পছন্দ করতো না, কিন্তু এখন তারা আমাকে ভীষণ পছন্দ করে, ভীষণ তাদের সাথে ফ্রেন্ডশিপ। অনেক মাস্টার ছিলেন, তাদের সঙ্গে একসময় আমার লড়াই হয়েছে, তাদের সঙ্গে আমার ভীষণ ফ্রেন্ডশিপ এখন। তো আমি আমার সঙ্গে এখন পর্যন্ত কোনো মাস্টার কোনো রকম বৈরিতা এখন পর্যন্ত নেই। হুম, সুতরাং ওই যে একটা কথা বলছি, আগ না করেন, হ্যাঁ, এটা সব বাবা মাকে বলবো। হ্যাঁ, বাচ্চার উপর রাগ করে বাচ্চাকে নষ্ট করবেন না। এটাই, তবে আমি যত সহজে এই কথাগুলো বলছি, বিষয়টা তো সহজ নয়, খুব কঠিন কাজ। হুম, তো বাবা মা হওয়া যেরকম কঠিন, সেই জায়গা থেকেই কাজটা করতে হবে। সেটাই অবশ্যই। যখন মানে এখন তো রাগ নেই, কিন্তু এই যে শিক্ষকতার সময় ছাত্রছাত্রীদেরকে আহ, কোনো কোনো সময় আহ, মানে তাদের ভালো করবার, অবশ্য শিক্ষক সব সময় একজন ছাত্রছাত্রীর ভালো জন্য অনেকটা কিছু করে, এটা সত্যি আমরা সকলেই জানি। কখনো কোনো ছাত্রছাত্রীকে মারতে হয়েছে খুব? হ্যাঁ, হ্যাঁ, অনেক ছাত্রকে মেরেছি, তাদের সঙ্গে আমার এখন খুব ভালো ফ্রেন্ডশিপ। যাদেরকে মেরেছি তারা একজন, নাম বললে ঠিক হবে না এখন, সেই একজন শিলিগুড়ি কোর্টের একজন উকিল, আহ
অনেকে শিক্ষকতা করছে, ভালো লাগে। এখনো কথাবার্তা হয়, তারা বলে আর কি যে স্যার ওইটা না হলে হতো না। হ্যাঁ, অবশ্যই। তো এখন বুঝি এটা আমার করা উচিত হয়নি। মেরে কিছু হয় না, হয়তো মেরে একটা হচ্ছে একটা বলে যে মানে ও অ্যান্ড ভেনারেশন, একটা হচ্ছে ভীতি আর একটা হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভীতি। তো আমরা ভীতিটা চাই না, আমরা চাই শ্রদ্ধা থাক, তার সঙ্গে ভীতি থাক, তাহলেই হবে। তবু সেই সময় এই যে বর্তমানে যে ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের পড়াশোনার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করার পেছনে এখনো কি মনে হয় যে সেইটা প্রয়োজন একটু হলেও, যে উম, বন্ধুত্বপূর্ণই একটু ভীতি থাকা প্রয়োজন, তাদের শাসন করাটা একটা কথা প্রয়োজন? আছে না যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, হ্যাঁ, শাসন তো করতেই হবে, হ্যাঁ, অবশ্যই। কিন্তু শাসনটা যেন কখনোই মাত্রা না ছাড়িয়ে যায়। যদি সোহাগের মধ্যে শাসন থাকে তাহলে বাচ্চাকে শাসন করা যাবে, সোহাগ করতে হবে। একটা বাচ্চাকে মারলাম, তাকে বলতে হবে যে তুমি কেন তোমাকে মারা হলো, হুম, তাকে জানাতে হবে। আজকের ঘটনায় আর কি, আমি নাম বলবো না, ছেলেটি একটু অন্যায় করেছে, তার বাবাকে ডেকেছি, বাবা কাঁদছে আমার সামনে দাঁড়িয়ে, স্যার আমি কি করব? আমি সেটা বললাম, দেখো তোমার বাবা তোমার সামনে চোখে জল ফেলছে, যে লোকটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমরা তুমি এই লোকটিকে বেশি ভালোবাসো, সবচেয়ে বেশি ভালোবাসো, সেই লোকটিকে তোমার জন্য আজকে চোখে জল ফেলছে, এটা একটা পাপ, এটা করো না, এমন কোনো কাজ করবো না যাতে বাবা মার চোখে জল পড়ে। কারণ পৃথিবীতে যারা আমাদের এনেছেন তারাই আমার কাছে ভগবান, আমি তার উপর আর কাউকে মানছি না। আর যতই ভগবান থাক না কেন, যাই থাক না কেন, হয়তো আমাকে মনে হবে যে নাস্তিকের মতো কথা বলছি, তা নয়। আমি মনে করছি যে আমার যে বাবা মা, তারাই হচ্ছে আমার কাছে আরাধ্য দেবতা। তাদেরকে যদি আমি শ্রদ্ধা করি, তাদেরকে যদি ভালো রাখতে পারি, তাহলে যদি অলমাইটি গড থাকেন, তার আশীর্বাদ অবশ্যই তোমার উপর বর্ষিত হবে। আমি বাবা মাকে শ্রদ্ধা করলাম না, ঘৃণা করলাম, বাবা মার চোখে জল পড়লো, আমি যতই 4 ধাম 5 ধাম 10 ধাম ঘুরি না কেন, যত জল ঢালি না কেন, পুণ্য তো হবেই না, বরং মহা পাপে জড়িয়ে যাব। সুতরাং বাবা মার চোখের জল যত না পড়ে, এই ব্যাপারটা আমাকে দেখতেই হবে। হ্যাঁ, একদম একদম। কারণ পৃথিবীতে বাবা মার পরে বন্ধু নেই, ভালোবাসার আশ্রয়স্থল, সবচেয়ে বড় যে আশ্রয়স্থল সেটা হচ্ছে বাবা মা। তো তাদেরকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। এদের মনে কষ্ট দেওয়া মানে হচ্ছে পাপ যদি কিছু থাকে, that is। এই যে আজকের আসলে আড্ডা নাম, যেটা বহুদিন ধরে আমরা প্রতিটি সময় শিখেছি, আজও তার থেকে সেই শেখাই আমাদের। এই গল্প কথায় কত কিছু না আজও আমাদেরকে শেখালেন এবং শিখিয়ে যান। অবসর নেওয়া হয়েছে বেশ কিছুদিন হলো, তবুও কথাই বলে, হয়তো খাতায় কলমে সরকারিভাবে অবসর, কিন্তু তার কিন্তু জীবন থেকে সেদিন অবসর নেননি। তার এই শিক্ষকতার জীবন এখনো ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা শিখিয়ে যাওয়া হচ্ছে, একটা স্কুলের সাথে রয়েছেন। আহ, এই অনেকেই আছেন যে অবসর নিয়ে নিজের মতো করে একটা আলাদা জীবন যাপন করে, সবার নিজস্ব নিজস্ব ভাবনা, সেটা অবশ্যই তার নিজের নিজের বিষয় থাকে। নিজেকে আবার সেই জায়গাটায় জড়িয়ে রাখার পেছনে কি মনে করেন? আমি কোনোদিন বলিনি যে আমি রিটায়ার্ড করেছি, আই এম নট টায়ার্ড, রিটায়ার্ড বাট নট টায়ার্ড। সুতরাং আমি আবার যেদিন আমি রিটায়ার করেছি তার 3-4 পরেই আমি আরেকটি জুনিয়র হাই স্কুলে কাজ করতাম। হ্যাঁ, কারণ ওই স্কুলটি আমার হাতে তৈরি হয়েছিল। ডিআই সাহেব আমাকে বললেন যে আপনি স্কুলটায় যান, কোনো মাস্টারমশাই নেই। তো সেখানে আমার যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন শ্যামল রায় ছিলেন,
উনি বলে চলো তুমি আসো, একসঙ্গে দুজনের গল্প করবো, কাজও করা যাবে। সেখানে কাজ করেছি। তারপর বিদ্যাসাগরের স্কুলটা যেখানে আমাদের ছাত্ররা করেছে, হুম। ওরা বলে স্যার আমরা পারছি না, আমাদের একটু হেল্প করুন। আমার মনে হচ্ছে যে দূরে যাওয়া থেকে বাড়ির কাছে যদি হয় আমারও ভালো। মানে কি করবো, মানে ওই খেয়ে বসে গল্প করে সময় কাটিয়ে হয় অসুস্থ হবো, না হলে বাড়িতে ঝগড়া হবে, এগুলো হবে। তার থেকে বেরিয়ে যাওয়া ভালো। আমার বাড়িতে সাপোর্ট ছিল, আমার হ্যাঁ। যে মিসেস তিনি ভীষণভাবে সাপোর্ট করতেন, যে বসে থাকা উচিত না, বসে থাকলে অসুস্থ হবে। হ্যাঁ। আমি 71 ইয়ার্স ওল্ড, 71 বছর বয়স হয়ে গেছে, 11 বছর রিটায়ার করেছি। এখনো পূর্ণ উদ্যমে কাজ করছি। হ্যাঁ। হ্যাঁ। সকাল 8টায় যাই, 3টায় ফিরি। প্রয়োজন হলে বেশি থাকতে পারি। যখন ওই নার্সারি বা এলকেজি ইউকেজি বাচ্চারা খেতে জড়িয়ে ধরে, সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যায়, এবং ওরা আমাদেরকে যে একটু টাচ চায়, হুম। হুম। যে কারোর সঙ্গে একটা হাত মিলিয়ে দিয়ে সে ভীষণ খুশি হয়। হুম। তো তার যতটা খুশি হয় তার থেকে কিন্তু আমার খুশি অনেক বেশি হয়। আর সে যখন অসুস্থ হয়, আমার কাছে তার অসুস্থতা মনে হচ্ছে আমারই অসুস্থতা। আসলে আমরা ওই শিশুগুলোকে নিয়ে আমরা হসপিটালে ছুটে আসি। হ্যাঁ। হয়তো আমি অন্য কোনো টিচারকে যদি পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি স্বস্তি পাই না যে পারবে কিনা। হুম। হুম। যদি আমি আমরা পারবো, যথেষ্ট ওরা মানে সক্ষম এই হ্যাঁ, বিষয়গুলোতে। অবশ্যই। হ্যাঁ। কিন্তু কখনো আমি যদি একা ছেড়ে দিই না, যে চলো আমি যাচ্ছি সঙ্গে, হুম। হুম। যাতে বাচ্চাটা ভালো হয়। ভালো। তো আছি, এখনো করছি। এবং ওদের বক্তব্য হচ্ছে স্যার, যতদিন আপনার ইচ্ছা আপনি করুন। অ্যাকচুয়ালি আমি তো ওই স্কুলের একটা পরিচালক কমিটির সঙ্গে আছি। স্কুল থেকে আমি যখন গেলাম তখন ক্লাস 5 পর্যন্ত ছিল, সেখান থেকে 8 পর্যন্ত হয়েছে, এবার 10 হয়েছে। 2017 সালে আমাদের প্রথম ব্যাচ পরীক্ষা দেবে। হুম। আমরা হায়ার সেকেন্ডারি যাওয়ার চেষ্টা করছি, আশা করি হায়ার সেকেন্ডারি করতে পারবো। কারণ এই স্কুলের বিশেষত একটা, অনেকে জানে না আর কি, যে এই স্কুলের যে প্রতিষ্ঠাতা, তার একটা মিশন ছিল যে অনেক গরিব ঘরের ছেলে মেয়ের বাবা মা চান যে তার ছেলেটি হুম। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করুক। হুম। কিন্তু সাধ্য থাকলেও সাধ্য ছিল না। তো তাদের মতো করে তাদের আর্থিক যে ক্ষমতা, তার উপরে দিকে তাকিয়েই ন্যূনতম পয়সা নিয়ে এই স্কুলটা খোলা হয়। এখনো এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম পয়সার বিনিময়ে এই স্কুল চলছে। এবং বিদ্যাসাগর স্কুলে আমরা গর্ব করে বলি আমরা কোনো ডোনেশন নিই না। এই স্কুল কোনো ডোনেশন নেয় না, 1 পয়সা নেয় না, কোনো সরকারি সাহায্য নেয় না। ছাত্ররা যে টাকাটা ফি হিসাবে দেয়, সেখান থেকে শিক্ষকদের বেতন হয়। বিদ্যাসাগর স্কুলের জন্য অপরন্ত শুভেচ্ছা থাকলো, এবং এই উদ্যোগে আর যেখানে আপনি রয়েছেন, আহ অনেক কিছু শিখলাম আজকে আবার নতুন করে। একটা সময় শিখেছি, রোজ সেই ভাবনাগুলোকে নিয়ে শিখি। আজকে এখানে বসে যেন নিজেকে আরো অনেক রকম নতুন করে মনে হলো যে আজ হয়তো বাড়িতে গিয়েও আমাকে আরেকটু অন্যভাবে নিজেকে তৈরি করতে হবে। যে পথগুলো বললেন সেগুলো দিকে আরেকটু নিজেকে নিয়োগ করতে হবে। আহ, একটা কথা জানতে চাই, এই শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে আপনি একটা বিশাল বড় জায়গা করে রেখেছেন, আমাদের সকলের মধ্যে রয়েছে। এখন যারা আহ, শিক্ষকতার সাথে যুক্ত হচ্ছেন, শিক্ষকতা শুরু করছেন, ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন, তাদের জন্য কি কি বলবেন? না, এখন যারা শিক্ষকতা করছে তারা খুব ভালো। তাদের মান যে খারাপ তা আমি বলবো না, না, তাদের মান অবশ্যই। যথেষ্ট হ্যাঁ। ভালো। তারা চেষ্টা করে, এবং কিছু অভিজ্ঞতার অভাব থাকে। তা আমি তাদেরকে কোনোভাবেই ছোট করতে চাইছি না। আমার মনে হয়েছে তারা যথেষ্ট পরিশ্রমী, তারা কিছু করতে চায়, নতুন কিছু সৃষ্টি করতে চায়। যদি সুযোগ থাকে, সুযোগ পায়, তাহলে অবশ্যই তারা করতে পারবে। এটা আমার বিশ্বাস। ছাত্রছাত্রীদের সাথে নিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে অবশ্যই তাদের খুব হাত। চেষ্টা করে। আমার হুম। যে
যে দেশে নতুন যে প্রজন্মের শিক্ষক তারা চেষ্টা করে। আমি কোনো শিক্ষককেই মানে ছোট করে দেখতে চাইছি না। কারণ ওদের যে জ্ঞানের পরিধি, সেই জ্ঞানের পরিধি কিন্তু আমাদের পরিধির থেকে অনেক ব্যাপক। কারণ এখন ডিজিটাল যুগ এসে গেছে। হ্যাঁ, তার সঙ্গে পা মিলে আমরা ওরা হাঁটতে পারছি না ঠিকই। কিন্তু ওরা এগোচ্ছে। সুতরাং ওদের সঙ্গে আমাদের তুলনায় একটু করা উচিত নয়। আশাবাদী যে এই প্রজন্ম ভালো করবে। অবশ্যই আমরাও এভাবেই চলি। আহ অনেক কিছু জানলাম পড়াশোনার থেকে, একটু অন্যদিকে যাচ্ছি। আপনার নাটক বহুদিন ধরে, নাটকের জগতে আমরা মঞ্চে বিভিন্নভাবে বিভিন্ন রূপে দেখেছি। নাটক লিখেছেন, নিজের জীবনের সাথে বা আমাদের প্রত্যেক মানুষের জীবনের সাথে এই নাটককে আহ, আহ, কতটা মিল মনে করেন? আর আহ, এই এই যে জায়গাটা মানে শিক্ষকতার সাথে নিজেকে নাটকের সাথে এইভাবে জড়িয়ে রাখার যে বিষয়টা ছিল, সেই ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে আমাদেরকে কি বলবেন? নাটক আমি ছাত্র অবস্থাতে নাটকটা করতাম। হুম, কিন্তু নকশাবাড়ি এসে নকশাবাড়ির মানুষের ভালোবাসা, তাদের সাহায্য নিয়ে আমি নাটক থেকে যাত্রাতে পা দিয়েছিলাম। আজকে কিছু লোকে তারা ভীষণভাবে মন পড়ছে। গৌরহরি বিশ্বাস, সরি, গৌর মুখার্জি, ফলহরি বিশ্বাস। হ্যাঁ, আমরা বলতাম মোটা পাম্পু, নাম মনে নেই, মোটা পাম্পুই বলি। নির্মল চক্রবর্তী, হ্যাঁ, এখনো আমাদের সহযোদ্ধা আছেন হুম, নির্মলা বিশ্বাস, হুম, সুজিত মজুমদার, আমাদের রামকৃষ্ণ কাকু মারা গেছেন, তিনি ছিলেন। আমাদের সঙ্গে যারা মেয়েরা করতো আর কি, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে মদন মুখার্জি নিজে নাটক করতে, যাত্রা করতেন, নাটক করতেন। হুম, এদের সঙ্গে আমরা নকশাবাড়ির যে সুরপতি সংঘ, তাদের ব্যবস্থাপনায় হুম, প্রত্যেক বছর যাত্রা করতাম আমরা। এবং আমরা পুজো আসার 2 মাস আগে অপেক্ষা করতাম। বাবলুদা বলে একজন কর্মচারী ছিলেন ওই ক্লাবের গ্রন্থাগারের, উনি একটা খাতা নিয়ে আসতেন, এসে বলতেন স্যার সই করেন। সই করলে মানে হচ্ছে যাত্রা শুরু হবে আর কি। মানে এখনো মনে আছে যে ওই যাত্রার যে একটা কনসার্ট বাজতো, সেটা নির্মলদা হারমোনিয়াম বাজাতেন, হুম, আর কেউ ঢোল বাজাতো। এটা অন্য একটা বাতাবরণ তৈরি হতো। হুম, নকশাবাড়িতে আমাদের যাত্রা দেখার জন্য বহু মানুষ করতো। এবং অবশ্যই সুব্রতির সঙ্গে যখন যাত্রা হতো, সুব্রতির সঙ্গে যে শেড, সেখানে ঢিলও পড়তো। এটা একটা ঐতিহ্যের ব্যাপার ছিল আর কি। আচ্ছা, কিন্তু যাত্রার পাশাপাশি আমরা নাটকও করেছি, প্রচুর নাটক করেছি। হুম, নকশাবাড়ির যারা নতুন প্রজন্ম যারা নাটক করছেন, তারা অনেকেই আমাদের সঙ্গে নাটক করেছে, তারা সাহায্য করেছে, আমরাও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে নাটক করেছি। একটা সময় ছিল যখন একটা স্লোগান ছিল, চলো পড়ায় কিছু করে দেখাই। হ্যাঁ, গ্রামে গ্রামে পড়াশোনা কারা করতে হবে, তা নিয়ে নাটক করতে যেতাম। এখনকার মতো রাস্তা উন্নত ছিল না। আমার মনে আছে যে ওই ব্যাটারি নিয়ে যেতাম। হ্যাঁ, ব্যাটারি ক্যারি করার মতো কিছু ছিল না তো। গোপাল স্যার গোপাল স্যারের মাথায় হচ্ছে ব্যাটারি, আমার কাঁধে হচ্ছে বড় একটা মাইক, আর 1 কেজি মুড়ি। এই নিয়ে আমরা 15-16 জন নাটক করতে যাচ্ছি। গিয়ে একটা জায়গা পেলাম, সেখানে নাটক করলাম। নাটক করার পরে ওই মুড়িটা গিয়েছে আমাদের টিফিন, ওটাই খেয়ে ব্যাক করতাম, চলো পড়ায় কিছু করে দেখাই, এই যাত্রা করতাম। তারপরে আমরা নাটক করতাম। তারপরে একটা করলাম যে এই যে জনসংখ্যা বেশি না হয়, হ্যাঁ, হ্যাঁ, আহ, তাতে আমি আমার পরিবার সবাই মিলে আমরা নাটক করতাম। আচ্ছা, তারপরে স্কুলে যখন বিভিন্ন বিজ্ঞান বিষয়ে নাটকগুলো হয়, তখন হুম, আমরা নাটক করি। তারপরে বিদ্যাসাগর স্কুলে যখন গেলাম, সেখানে কিছু নাটক করেছি, এখনো করি। প্রত্যেক বছর আমরা আমাদের স্কুলের ছেলে মেয়েরা হ্যাঁ,
নাটক করতে যায়। হ্যাঁ। একটি মেয়ের কথা বলতেই হয়, সে হচ্ছে সৃষ্টি গুপ্তা। আচ্ছা। এখন সে মেয়েটি ক্লাস 10-এ পড়ে, 12-এ পড়ে, সায়েন্সে, খুবই ভালো মেয়ে। হ্যাঁ। আহ, সে যতবার নাটক করতে গেছে বেস্ট অ্যাক্ট্রেসের যে পুরস্কার সে পেতই আর কি। বাহ। একটি নাটক আমরা আমাদের স্কুল থেকে নিয়ে গেছিলাম, যেটি যার স্ক্রিপ্ট যেটা ছিল, সেই স্ক্রিপ্টটা বেস্ট স্ক্রিপ্ট হিসাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নির্বাচিত হয়েছিল। আচ্ছা। আমাদের নাটক হুম। আমরা কয়েকজন মিলে সেটা লিখেছিলাম। আচ্ছা। তো নাট্য চর্চা আগে যেভাবে হতো এখন তো হচ্ছে না, হুম। কারণ সবকিছু মোবাইলে আছে, মানুষ মোবাইল দেখিয়ে আর নাটক দেখতে আসছে না, নাটক আগ্রহীও হয় না। আর নতুন প্রজন্ম আগ্রহ নাটক করতে করে আগ্রহীও নয়। যেমন আমরা যারা এখনো যারা বয়স্ক লোকরা আছি, তারাও ওই বছরে বছরে এক দুটো চেষ্টা করি। নির্মাল্য মাস্টারমশাই আছেন, হ্যাঁ। প্রহ্লাদ স্যার আছেন, হ্যাঁ। এরকম অনেকে আছেন আর কি। আর অনেকে তো বেশিরভাগই তো প্রয়াত হয়েছেন। তো নাটকের চর্চা হওয়া প্রয়োজন। নাটক মানুষকে একটা অন্য জীবন দেয়, অন্য হুম। আনন্দ দেয়, হুম। মানুষকে সৃষ্টি করতে সাহায্য করে, এবং সেই সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দ পয়সাতে পাওয়া যাবে না। একদম। আমরা যখন যাত্রা করতাম, সীতারাম ছিল, সীতারাম আমাদের চাঁদে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ। এমনও হয়েছে যাত্রায় যে যাত্রা হচ্ছে আর সামাজিক পালা, হ্যাঁ। গরু কাকু হচ্ছে, দেখা গেল যে ওই সিরাজদৌল্লা থেকে একটা পাঠ বলতে শুরু করলেন। তারপরে যে সব কাকু কি হলো বলে বুঝলেন না স্যার, ফ্লোটা এসে গেল, থামাতে পারলাম না। তো এগুলো হয়েছে। এই যে যাত্রার যে একটা মানে আনন্দ, সেটাই। দর্শক বলছেন, দর্শক বলছে, এটাই বলেছিল। আমরা আমরা তো নতুন যাত্রা করছি, ফলে এই বৎসর বলতেন যে মাস্টারমশাই আপনি কিন্তু ভিলেন, হাসবেন কিন্তু হাসিটা যেন নাভির থেকে ওঠে, বাড়িতে গিয়ে আয়নার সময় প্র্যাকটিস করবেন। তো এগুলো ছিল, সেই কথা বলার লোক নেই এখন। সেটাই। নতুন স্মৃতি প্রজন্ম রয়েছে। এগিয়ে আসা উচিত, নতুন প্রজন্মের যাত্রা নাটকগুলো করা উচিত, নাহলে আমাদের যে ঐতিহ্য, আমাদের হুম। তো হুম। ঐতিহ্য, বাংলার ঐতিহ্য নাটক, বাংলার ঐতিহ্য যাত্রা, এগুলো হারিয়ে যাবে, ওরা খুঁজে পাওয়া যাবে না, ওই কিছু মোবাইলে দেখা যাবে। সেটাই। সেটাই। আর নতুন প্রজন্মকে এগিয়ে আসা উচিত। এগিয়ে আসা উচিত। আমরা অনেক কিছু শুনলাম, আর যেটা বললেন এই প্রজন্মের নাটক, সত্যি নাটক একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে আমাদের জীবনের সাথে, আর সেটা চর্চায় আসুক, এই প্রজন্ম নাটক চর্চায় এগিয়ে আসুক, এসে আমাদেরও থাকছে। আহ, কি বলবো, আজকে তাকে যা বলার তার থেকেই হয়তো শেখা অনেক ছোটবেলায়। আমার অসংখ্য আহ, শ্রদ্ধাপূর্ণ প্রণাম রইল, আপনার সুস্থতা কামনা করি, এইভাবেই প্রতিনিয়ত যেন আপনার থেকে আমরা শিখে যেতে পারি। আমি তো অত্যন্ত প্রতিটি দিন চাই এভাবেই শিখে যেতে। ভীষণ ধন্যবাদ ভালো তোমাকে। থাকবেন। আমরা শিখছি, এখনো শিখছি, শেখার তো কোনো বয়স নেই। আমরা অনেক বাচ্চাদের কাছে শিখি, অনেক বাচ্চা এমন কথা বলে, তার কাছে আমরা শিখি, বা অনেক বাচ্চা এমন আইডিয়া নিয়ে আসে, সেগুলো আমরা শিখি। সুতরাং আমরা কিন্তু মানে এখনো আমি ছাত্র, হুম। যেটা আমি শিক্ষক আছি, আমার ছাত্র। তবে যারা অভিভাবক আছেন আর কি, তাদের কাছে আমি একটা আবেদন রাখবো, এই হুম। বাচ্চাকে বিদ্যালয়ে পাঠান, প্রতিনিয়ত পাঠান, বাচ্চার খোঁজ খবর রাখুন সে কি করছে। ব্যবসায় ব্যস্ত, ব্যবসা তো করতে হবে, নাহলে তো অন্য সংস্থান হবে না, কিন্তু বাচ্চার সঙ্গে সময় দিতে হবে। বাচ্চার কাছে তার বাবা মার যে কথা, তার থেকে সুরেলো কথার কিছু হয় না। সারাদিন পরে যদি বাবা এসে তাকে দু একটা কথা বলে, হুম। রাগ না করে তাকে উত্তর দিন, তার সঙ্গে একটু বিনিময় করুন, কথার বিনিময় করুন। একেবারে। আমরা আজ অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, আহ, যেটা হয়ে থাকে ঠিক এরকম ভাবেই যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, একটু করে নিজেদেরকে এই পথে নিয়ে চলুন। যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই ছাত্রই স্যারের,
তো সেই সময় যখন আমরা শিক্ষা নিয়েছি, আজকেও এই শিক্ষাগুলো নেই। হয়তো আমার বাড়িতে যে বাচ্চা রয়েছে, আমার আশেপাশে যাই বাচ্চারা রয়েছে, তাদের ভালো গল্প আড্ডায়, শিক্ষায় অনেকটা সময় কাটালাম আজ, অনেক কিছু শিখলাম। আবারও একবার আগামীতে এরকমই এক অনুষ্ঠানে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে এবং আবার গল্প আড্ডা হবে। ততদিনের পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, আপনিও ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ। আসছি, নমস্কার।